1979 সালে স্কাই নামের একটি আমেরিকান এক্সপেরিমেন্টাল স্পেসক্রাফট হঠাৎ ক্র্যাশ করে। বায়ো ইঞ্জিনিয়াররা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন সেখানকার দৃশ্য দেখে সবার হুঁশ উড়ে যায়। পুরো গ্রাম যেন মৃত্যুর নিস্তব্ধতায় ডুবে আছে। গ্রামের সব মানুষ মরে পড়ে আছে, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপারটি হলো মারা যাওয়ার আগে সবাই তাদের ছাদে উঠে গিয়েছিল এবং তাদের পেট খুব বাজেভাবে ফেটেছিল, যেন তাদের শরীরের ভেতর থেকে কিছু একটা বাইরে বেরিয়ে এসেছে। বায়ো ইঞ্জিনিয়াররা সাথে সাথে আশেপাশে তদন্ত শুরু করে দেয়। কিছুক্ষণ পরে স্পেসক্রাফটের ভাঙা অংশের উপর তারা অদ্ভুত একটা সবুজ ফাঙ্গাস দেখতে পায়। ফাঙ্গাসটিকে একদমই সাধারণ কোনো কিছুর মতো মনে হচ্ছিল না। সেটা দেখে টিমের একজন মহিলা ওটাকে কাছ থেকে দেখার জন্য এগিয়ে যায়, কিন্তু পর মুহূর্তে ফাঙ্গাসটি হঠাৎ সবুজ পাতার মতো একটা আঠালো আবরণ তৈরি করে ফেলে। সৌভাগ্যবশত মহিলাটি প্রোটেক্টিভ স্যুট পরেছিল, তাই সে সাথে সাথে ইনফেক্টেড হয়নি। মহিলাটি বুঝতে পারে যে গ্রামবাসীরা আসলে এই রহস্যময় ফাঙ্গাসটির শিকার হয়েছে। ফাঙ্গাসটি তাদের ব্রেন কন্ট্রোল করে নিয়েছিল, আর সেটার প্রভাবেই সবাই নিজেদের ছাদে উঠে যায়। আসলে ফাঙ্গাসটি তাদের শরীরের ভেতর পুরোপুরি ছড়িয়ে পড়ে এবং তারপরে সেটা তাদের শরীরের ভেতর থেকে চিরে বাইরে বেরিয়ে আসে। এর মানে পরিষ্কার ছিল, যদি ইনফেকশন ছড়িয়ে পড়ে তবে প্রত্যেক ইনফেক্টেড মানুষ নিজেই একটা নতুন বিপদ হয়ে দাঁড়াবে। এটা ভেবেই টিম সাথে সাথে ব্যাপারটি নিয়ে রিপোর্ট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের একদমই কোনো ধারণা ছিল না এই ফাঙ্গাসটা তাদের ভাবনার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। মহিলাটি শুধু ভুল করে ফাঙ্গাসের উপর পা দিয়েছিল, আর সেটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। তার জুতোর রাবার সোল গলিয়ে ফেলে, তারপর সেটা ছোট ছোট ন্যানো পার্টিকেলে বদলে গিয়ে সোজা তার শরীরের ভেতর ঢুকে যায়। স্যাম্পল নেওয়ার পর মহিলাটি সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার শরীর খারাপ হতে শুরু করে। তার হাঁটা চলা টলমল করতে শুরু করে। এটা থেকে তার সঙ্গীরা সাথে সাথেই সতর্ক হয়ে যায়। তাদের বসের বুঝতে আর বাকি থাকে না যে মহিলাটি ইনফেক্টেড হয়ে গেছে। তারা সাথে সাথে নিজেদের বন্দুক বের করে নেয়। পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। মহিলাটির সাথে সাথে গাড়িতে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে। হঠাৎ গাড়িটি খুব বাজেভাবে বাসের সাথে ধাক্কা খায় এবং সবাই আহত হয়। তাড়াহুড়োর মধ্যে বন্দুকটিও মাটিতে পড়ে যায়। মহিলাটি বন্দুকটি তোলার জন্য সাথে সাথে গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু ঠিক তখনই তার সঙ্গী তাকে থামানোর চেষ্টা করে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অবস্থা প্রতি সেকেন্ডেই আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে থাকে। শেষমেশ মহিলাটি বন্দুক তুলে নেয়। তার মনে হয় যে এবার হয়তো তার সঙ্গী তাকে মেরেই ফেলবে, কিন্তু তখনই মহিলাটি হঠাৎ নিজের দিকে বন্দুক ঘুরিয়ে নেয়। তার ভেতরে তখনও কিছুটা উইল পাওয়ার বাকি ছিল, আর সেই ইচ্ছাশক্তি দিয়েই সে নিজেকে গুলি করে শেষ করে দেয়। তার মৃত্যুর পরপরই মিলিটারি পুরো এলাকাটিকে নিজেদের দখলে নিয়ে নেয়। তার ইনফেক্টেড গ্রামটিকে নিউক্লিয়ার বোম দিয়ে পুরোপুরি ধ্বংস করে দেয় এবং সেখান থেকে পাওয়া সব স্যাম্পলগুলো নিজেদের সিক্রেট আন্ডারগ্রাউন্ড এক্সপেরিমেন্টাল বেসে নিয়ে যায়। বছরের পর বছর সেই স্যাম্পলগুলোর উপর রিসার্চ চলতে থাকে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো তারা এর কিছুই বুঝতে পারে না। শেষ পর্যন্ত তারা সেই ফাঙ্গাসটিকে চিরকালের জন্য একটি ফ্রিজে সিল করে রেখে দেয়। সময় পার হতে থাকে, নতুন সব টেকনোলজি আসে, বেসের মধ্যেও ক্রমাগত পরিবর্তন হতে থাকে এবং ধীরে ধীরে ওই বিপজ্জনক জায়গাটি দুনিয়ার নজর থেকে একদম গায়েব হয়ে যায়। প্রায় 40 বছর পর সেই পুরনো মিলিটারি বেসটি এখন পুরোপুরি পরিত্যক্ত, আর তার জায়গায় একটি সাধারণ ওয়্যারহাউস কোম্পানি বানিয়ে দেওয়া হয়েছে। আজ রাতে সেখানে নাইট শিফটে মাত্র 2 জন মানুষ কাজ করছে, লিও এবং অ্যানা। দুজনের কাজের দায়িত্ব আগে থেকেই ঠিক করা ছিল। অ্যানা নিচে গিয়ে পেট্রোলিং আর চেকিং করছে, অন্যদিকে লিও ফ্রন্ট ডেস্কে বসে কাস্টমার সার্ভিস সামলাচ্ছে। কিছুক্ষণ পর তাদের প্রথম কাস্টমার সেখানে এসে পৌঁছায়। তিনি একজন বয়স্ক মহিলা। তিনি জানান জাজ তার বিবাহবার্ষিকী এবং তিনি তার পুরনো জিনিসপত্র থেকে কিছু স্মৃতি সংগ্রহ করতে স্টোরেজ ইউনিটে এসেছেন। পরিচয় কনফার্ম করার পর লিওর এই মহিলার উপর কিছুটা সন্দেহ হয়, কারণ তাকে খুব অস্থির দেখাচ্ছিল। সে তাকে লিফটে যেতে দেখে ঠিকই, কিন্তু তার একদমই কোনো ধারণা ছিল না যে ভেতরে পৌঁছাতেই সেই বয়স্ক মহিলাটি তার বুটে লুকিয়ে রাখা পিস্তলটি বের করে নিবে। আসলে তার স্বামীর কিছু সময় আগে অসুখে ভুগে মৃত্যু হয়েছে এবং সে এখন তার একা জীবন কাটাতে চায় না। সে ওই রাতে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক তার স্বামীর মতোই। ঠিক সেই সময় উপরে থাকা দুজনের কানে কিছু একটা অদ্ভুত আওয়াজ আসতে থাকে। আওয়াজটি একটানা একই রিদমে বাজছিল। প্রথমে তারা দুজনে কিছু বুঝতে পারে না, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শেষমেশ তারা ওই আওয়াজের সোর্সটি পেয়ে যায়। আওয়াজটি একটি দেয়ালের পেছন থেকে আসছিল। যদিও দেয়ালটি শুধু পাতলা প্লাস্টার বোর্ডের তৈরি ছিল, তবু লিও সেটা ভাঙতে বেশি দ্বিধা করছিল। তার ভয় ছিল যে দেয়াল নষ্ট হলে বস হয়তো পরের দিনে তাকে চাকরি থেকে বের করে দিবে। কিন্তু অ্যানার সাথে সাথে একটা বুদ্ধি দেয়। সে বলে যে যদি তারা ওই পেন্টিংয়ের পেছনে একটা ছোট ফুটো করে তবে পরে সেটা খুব সহজেই লুকিয়ে ফেলা যাবে। কৌতূহলবশত তারা দুজনে অবশেষে দেয়ালটি ভেঙে ফেলে, কিন্তু ভেতরের দৃশ্য দেখে তারা রীতিমতো অবাক হয়ে যায়। দেয়ালের পেছনে একটি বিশাল মনিটরিং সিস্টেম লুকিয়েছিল, আর তারা যে আওয়াজটি শুনছিল সেটা আসলে একটি অ্যালার্ম, যা তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাওয়ার সংকেত দিচ্ছিল। পাশে পড়ে থাকা একটি পুরনো মিলিটারি ক্যাপ দেখার পর তারা আরও একটি চমকে যাওয়ার মতো তথ্য জানতে পারে। ওয়্যারহাউসের নিচে শুধু স্টোরেজ এরিয়াই নেই, বরং সেখানে একটি সিক্রেট আন্ডারগ্রাউন্ড মিলিটারি ল্যাবও রয়েছে। দুজনে নিচে যাওয়ার কথা ভাবছে, ঠিক তখনই মিস্টার ম্যাসনের কাছে একটি কল আসে। ফোনটি করেছিল অফিসার রায়ন। সেই জানে যে ওই পুরনো বেস থেকে একটি অদ্ভুত অ্যালার্ম অ্যাক্টিভেট হয়েছে, কিন্তু রেকর্ড অনুযায়ী বেসটি তো অনেক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে।
আর সেটার দায়িত্ব একসময় মিস্টার ম্যাসনের কাছেই ছিল, যিনি এখন রিটায়ার করেছেন। প্রথমে অফিসার রায়ান শুধু রুটিন অনুযায়ী কিছু তথ্য নিচ্ছিল, কিন্তু যেই মিস্টার ম্যাসন পুরো কথাটা শুনেন তার মুখের রং একদম উড়ে যায়। কারণ ওই বেসের আসল ভয়ের কথা শুধু তিনিই ভালো করে জানেন। তিনি খুব ভালোভাবেই জানেন যে যদি বেসটি যদি খালিও পড়ে থাকে তবু সেটা কোনো প্রাইভেট কোম্পানিকে কখনোই বিক্রি করা উচিত নয়। তিনি সাথে সাথে অফিসার রায়ানকে পরিস্থিতির গুরুত্ব বোঝান এবং বলে যে যত দ্রুত সম্ভব লকডাউন করে তদন্ত শুরু করে দেওয়া উচিত। কিন্তু অফিসার রায়ান শুধু একজন ছোট র্যাঙ্কের অফিসার, তার কাছে এত বড় সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। সে সাথে সাথে বুঝতে পারে যে এই ব্যাপারে হয়তো উপর মহলের করাপশন যুক্ত থাকতে পারে, আর এই ভয়ে সে বেশি প্রশ্ন করার সাহস পায় না। এখন মিস্টার ম্যাসনের কাছে নিজের সেখানে যাওয়া ছাড়া কোনো রাস্তা বাকি নেই। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, যেখানে তুমি লাইভ ম্যাচ দেখার পাশাপাশি বিভিন্ন ক্যাশ গেমস, শর্টস আর রিয়েল টাইম গেম খেলতে পারবে। এগুলো খুবই সিম্পল কিন্তু বেশ এক্সাইটিং। আমার প্রচার কোড MND10 ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে পাবে 200% বোনাস। এবং আরেকটা ভালো বিষয় হচ্ছে তুমি চাইলে খুব সহজেই বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবে। তাই যদি ট্রাই করতে চাও পিন কমেন্টে দেওয়া নির্দেশনা ফলো করো এবং আমার প্রচার কোড MND10 ব্যবহার করে বোনাসটা নিয়ে নাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকো। এদিকে লিও এবং অ্যানা ম্যাপ ফলো করে নিচে যাওয়ার রাস্তা খুঁজে বের করে ফেলেছে। তারা যত নিচে নামতে থাকে পরিবেশ আরও ভয়ঙ্কর হতে শুরু করে। রাস্তায় এখনও পুরনো যন্ত্রপাতি আর ফেলে যাওয়া জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নিচের পরিবেশ খুবই ভয়ের, চারদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছে। বিপদের সতর্কতা পাওয়ার পরও লিও আর অ্যানা তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একটি ম্যানহোল কভারের নিচে অনেক গভীর একটা পাইপ দেখা যায়। দুজনে সাবধানে সিঁড়ির সাহায্যে নিচে নামতে শুরু করে। কিছুক্ষণ পর তারা দূরে একটি পুরনো ল্যাব দেখতে পায়। তারা আস্তে করে সেটার দরজা খোলে, কিন্তু দরজা খুলতেই ভেতরের গরম বাতাস বাইরে বেরিয়ে আসতে শুরু করে। পুরো রুমটি অস্বাভাবিক এক গরমে ভরে আছে। দরজার কাছে একটি লাল অ্যালার্ম লাইট অনবরত জ্বলছে। দুজন অনুমান করে বছরের পর বছর বন্ধ থাকার কারণেই হয়তো কুলিং সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু ঠিক তখনই রুমের একটি কোণা তাদের মনোযোগ কেড়ে নেয়। সেখানে এক দঙ্গলমরা ইঁদুর পড়েছিল এবং তাদের সবার শরীরের উপর সবুজ রঙের অদ্ভুত কিছু সুতো ছড়িয়েছিল। জিনিসটা দেখতে কোনো বিপজ্জনক ফাঙ্গাস মতোই লাগছিল। দুজনে খুব মন দিয়ে ভেতরে উকি দেয় আর দেখতে পাই যে কাছের বড় কন্টেনারটিও ওই একই সবুজ ফাঙ্গাস দিয়ে ঢাকা আছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো কন্টেনারটিতে একটি বড় গর্ত ছিল। দেখে মনে হচ্ছিল যেন ভেতর থেকে কিছু একটা বাইরে বেরিয়ে গেছে। এটা দেখেই দুজনে বুঝে যায় যে পরিস্থিতি খুবই বিপজ্জনক। তার এক সেকেন্ডও সময় নষ্ট না করে তাড়াতাড়ি দরজা বন্ধ করে সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক সেই সময় ওয়্যারহাউস কোম্পানির বসও সেখানে এসে পৌঁছায়। তাকে বেশ ঘাবড়ে যাওয়া লাগছিল, তার চেহারায় স্পষ্ট ঘাম দেখা যাচ্ছিল। আসলে আজ রাতে সে হঠাৎ করে সারপ্রাইজ ইন্সপেকশন করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু রাস্তায় তার গাড়ির সাথে একটি বিড়াল ধাক্কা খায় এবং বিড়ালটি স্পটেই মারা যায়। কিছুক্ষণ পর যখন সে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করছিল তখনই সে গাড়ির ট্রাঙ্ক থেকে একটি আওয়াজ শুনতে পায়। সে রীতিমতো চমকে যায়, ধীরে ধীরে ট্রাঙ্ক খোলে এবং দেখে ভেতরে মরা বিড়ালটিই পড়ে আছে। কিন্তু এখন কিছু একটা বদলে গিয়েছে। বিড়ালের পুরো শরীর সবুজ ফাঙ্গাস ঢাকা এবং পরের মুহূর্তেই সেটা হঠাৎ করে আবার জ্যান্ত হয়ে ওঠে। আসলে ল্যাবের অ্যালার্ম বাজার পর সেই ফাঙ্গাসটি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। সেটা ভাঙা কন্টেনার থেকে বাইরে বেরিয়ে আসে এবং হামাগুড়ি দিয়ে পাইপের ফাটল দিয়ে বাইরে পৌঁছে যায়। এরপর সেটা পাশে থাকা জং ধরা তেলাপোকাগুলোকে ইনফেক্টেড করে দেয়। তেলাপোকাগুলো পাইপের সাহায্যে উপরে বেরিয়ে আসে এবং পার্কিংয়ে থাকা বসের গাড়ির নিচে চলে আসে। বস অজান্তেই সেগুলোকে পিষে দিয়েছিল, কিন্তু ফাঙ্গাস সেখানে শেষ হয়ে যায়নি। সেটা টায়ারের সাথে আটকে গিয়ে সোজা ট্রাঙ্ক পর্যন্ত পৌঁছে যায়, যেখানে সে মরা বিড়ালের শরীরটি পেয়ে যায়। এখন ফাঙ্গাসটি ওই বিড়ালের বডির উপরই পুরোপুরি কন্ট্রোল করে নিয়েছে। বেচারা বস কিছু বুঝে উঠতে পারে না। আর তখন ইনফেক্টেড বিড়ালটি হঠাৎ করে ট্রাঙ্ক থেকে লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং দ্রুত ছাদে উঠে যায়। এরপর সেখান থেকে লাফ দিয়ে একটি টেলিফোন পোলে গিয়ে পৌঁছায়। পরের মুহূর্তেই সেটা নিজেকে ধারালো তারের মধ্যে গেঁথে দেয় এবং তার শরীর বিকটভাবে ফেটে যায়। সবুজ রঙের স্পোর্স বাতাসে ছড়িয়ে পড়ে। বস কিছু বুঝে ওঠার আগেই সে নিজেও ইনফেক্টেড হয়ে যায়। রাস্তার একটি প্রাণীও সেই মুহূর্তে সংক্রমিত হয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই বসের আচরণ পুরোপুরি বদলে যায়। সে ধীরে করে গাড়ির দরজা খোলে, ভেতর থেকে একটি পিস্তল বের করে নেয় এবং কিছু না বলেই ওয়্যারহাউসের দিকে হাঁটতে শুরু করে। এদিকে অ্যানারও কিছু অদ্ভুত অনুভব হচ্ছিল। তার মনে হচ্ছিল আশেপাশে কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। সতর্কতা হিসেবে সে যাওয়ার সময় দরজায় লাগানো পুরনো ফোনটির একটি ফটো তুলে নেয়। কিন্তু যখনই সে কাউকে কল করতে যাবে ঠিক তখনই করিডোরে সে একটি অদ্ভুত প্রাণী দেখতে পায়। প্রথমে তার মনে হয় যে হয়তো এটা তার মনের ভুল, তাই সে ভালোভাবে দেখার জন্য এগিয়ে যায়। কিন্তু ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল, কারণ সাধারণত কোনো প্রাণী এখানে ভেতরে আসে না, আর লিফটের ব্যবহার করা তো দূরের কথা। অ্যানার সাথে সাথে লিওকে ডাকে এবং দুজন দ্রুত সিঁড়ির দিকে দৌড়ায়। তখনই তারা প্রাণীটিকে একদম পরিষ্কারভাবে দেখতে পায়। তার শরীরে একপাশে সবুজ ফাঙ্গাসে ছড়িয়েছিল। প্রাণীটি তখন ইনফেকশনের একেবারে শেষ স্টেজে পৌঁছে গিয়েছে।
হঠাৎ সেটা ধীরে ধীরে তাদের দিকে ঘোরে এবং পর মুহূর্তে ফুল স্পিডে তাদের দিকে তেড়ে আসে। দেখে এমন মনে হচ্ছিল যেন সে নিজেকে ফাটিয়ে তাদের ইনফেক্টেড করে দিতে চায়। অ্যানা একদম সঠিক সময় লিওকে ধরে একটি কোণে টেনে নিয়ে আসে, আর পরের মুহূর্তে সেই ইনফেক্টেড প্রাণীটি পুরো স্পিডে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ফেটে যায়। দুজন ভয়ে শ্বাস পর্যন্ত নিতে পারছিল না। কিন্তু ঠিক তখনই তারা খুব কাছ থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। ধীরে ধীরে সেই আওয়াজটি তাদের দিকে এগিয়ে আসতে থাকে, আর যখন বস তাদের সামনে আসে তখন দুজন সাথে সাথেই বুঝতে পারে পরিস্থিতি খুব খারাপ। বসের চোখগুলো খুব অদ্ভুত লাগছিল এবং তার চেহারা পুরোপুরি বদলে গিয়েছে। সে অদ্ভুত এক গলায় বলতে থাকে, নিজের মুখ খোলো, আমি এটা তোমাদের ভেতরে ঢুকাতে চাই। তারপর সে হঠাৎ চিৎকার করে বলে ওঠে, নিজের মুখ খোলো। এটা শুনতে অ্যানার লিওর তো হুশ উড়ে যায়, আর যেই তারা তার হাতে বন্দুক দেখতে পায় তারা বুঝে যায় যে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। দুজন আর দেরি না করে নিচের লেভেলটার দিকে দৌড় লাগায়। ঘাবড়িয়ে গিয়ে তারা পাশের একটা ওয়্যারহাউস খোলে এবং জলদি ভেতরে ঢুকে পড়ে। তারা শাটার নিচে নামাতে যাবে, ঠিক তখনই বাইরে পায়ের আওয়াজটি আরও কাছে চলে আসতে থাকে। দুজনে ভয় একদম চুপ হয়ে যায়। এখন শুধু প্রার্থনা করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। সৌভাগ্যবশত ইনফেক্টেড বস আগে থেকে প্রায় অর্ধেক পাগল হয়ে গিয়েছিল। সে এত পরিষ্কার একটা জায়গা খেয়ালই করেনি এবং ধীরে ধীরে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। কয়েক সেকেন্ড পর দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু অ্যানা তখনও ভয়ে কাঁপছিল। সে সাথে সাথে নিজের ফোন বের করে, কিন্তু এখন বড় প্রশ্ন হলো তাদের কাকে কল করা উচিত, পুলিশ নাকি অন্য কাউকে। কিছুক্ষণ পর মিস্টার ম্যাসনের ফোন কল আসে। লিও আর অ্যানা জলদি জলদি তাকে পুরো ঘটনা খুলে বলে। এটা শুনতেই মিস্টার ম্যাসন বুঝে যায় যে তার সবচেয়ে বড় ভয়টাই আজ সত্যি হয়ে গিয়েছে। তিনি সাথে সাথে দুজনকে বলে, যেখানে আছো সেখানেই লুকিয়ে থাকো, আর তিনি জানান যে তিনি নিজেই সেখানে আসছেন। এদিকে জ্যানি ওই বিপদের কথা জানতে পারে। সে আগে মিলিটারিতে কাজ করত, তাই সে সাথে সাথে নিজের পুরনো জিনিসপত্র আর হাতিয়ার বের করে নেয়। কিন্তু মিস্টার ম্যাসন তাকে থামিয়ে দেন। তিনি চান না যে জ্যানি ওই মৃত্যুর ফাঁদে ফেসে যাক। তার আন্দাজ ছিল যে এবারের ব্যাপারটা আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক, কিন্তু তাদের একদমই জানা ছিল না যে ওয়্যার হাউসে আরও একটা নতুন বিপদ আসতে চলেছে। হঠাৎ সেখানে অনেকগুলো মোটরসাইকেলের আওয়াজ শোনা যায়। একটি গ্যাংস্টারদের গ্রুপ সেখানে পৌঁছে গিয়েছে। তাদের বাইকের তীব্র আওয়াজ শুনতেই ইনফেক্টেড বস সতর্ক হয়ে যায়। আসলে তারা সেই ওয়্যার হাউসে চুরি করা ইলেকট্রনিক্স লুকিয়ে রাখত এবং আজ রাতে তারা একটা ডিলের জন্য এখানে এসেছে। কিন্তু ভেতরে ঢুকতেই তাদের নজর মাটিতে পড়ে থাকা অদ্ভুত কিছু ধ্বংসাবশেষের উপর পড়ে। সেটার উপর সবুজ ফাঙ্গাস ছড়িয়েছিল, যা দেখে সবার শরীরে এক অদ্ভুত কাঁপুনি দৌড়ে যায়। কিন্তু লোভ তাদের ভয়কে দাবিয়ে দেয়। ফ্রন্ট ডেস্ক খালি দেখে তারা সবকিছু ইগনোর করে সোজা নিচের লেভেলের দিকে এগিয়ে যায়। ঠিক সেই সময় গ্যাংয়ের একজন মহিলার কিছু অদ্ভুত অনুভব হতে থাকে। তার এমন মনে হতে থাকে যেন অন্ধকারে কেউ তাদের দেখছে, কিন্তু সেখানে চারপাশে শুধু নিস্তব্ধতা বিরাজ করছিল। অন্যদিকে মিলিটারি অবজারভাররা এখনও লুকিয়ে লুকিয়ে মিস্টার ম্যাসনকে সাহায্য করছিল। ন্যাশনাল সিকিউরিটির কারণে তারা খোলাখুলি কিছু করতে পারছিল না ঠিকই, কিন্তু তারা রিস্ক নিয়ে ভেতরে তথ্য দেওয়া শুরু করে। যেই মিস্টার ম্যাসন জানতে পারে যে আরও কিছু মানুষ ভেতরে ঢুকে পড়েছে, তিনি সাথে সাথে আদেশ দেন যেন প্রত্যেকটি এক্সিটে কড়া নজর রাখা হয়, কারণ যদি একজন ইনফেক্টেড মানুষও বাইরে বেরিয়ে যায় তবে পুরো শহর বিপদে পড়ে যেতে পারে। এদিকে লিও সাহস করে ধীরে ধীরে রোল আপ শাটার উঠায় এবং দেখতে পায় যে ইনফেক্টেড বস সেখান থেকে চলে গিয়েছে। সে সাথে সাথে বাইরে বেরিয়ে সাহায্য ডাকার কথা ভাবে, কিন্তু অ্যানা তাকে থামিয়ে দেয়। সে বলে যে সে ওই গ্যাংস্টারদের জন্য কোনোভাবেই নিজের জীবন বিপদে ফেলবে না। কিন্তু লিও খুব গম্ভীর গলায় জবাব দেয়, যদি আমরা তাদের না থামাই তবে হয়তো এখান থেকে কেউ জ্যান্ত বাইরে যেতে পারবে না। অ্যানা গভীর শ্বাস নেই এবং শেষমেশ তার কথা মেনে নেয়। সে বিড়বিড় করতে করতে লিওর পেছনে বাইরে বেরিয়ে আসে। দুজনে সাবধানে আশেপাশে দেখতে থাকে, কিন্তু তখনই তারা প্রায় সরাসরি ইনফেক্টেড বেসের সাথে ধাক্কা খেয়ে বসে। বস এখন ইনফেকশনের একদম শেষ স্টেজে পৌঁছে গিয়েছে। তার শরীর অদ্ভুতভাবে কাঁপছিল এবং তার কাজকর্ম আর কোনো মানুষের মতো মনে হচ্ছিল না। তখনই সে নিচে থাকা গ্যাংস্টারদের দেখে ফেলে। ওই লোকগুলো তখন জিনিসপত্র চেক করছিল। লিও সাথে সাথে চিৎকার করে সবাইকে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইনফেক্টেড বস তার আগেই তাদের মাঝখানে পৌঁছে যায়। পরের মুহূর্তে সে সবার উপর সবুজ রঙের বমি করে দেয়। পুরো পরিবেশ চিৎকারে ভরে ওঠে। এর পরপরই বস বাইরে যাওয়ার শাটারটি নিচে ফেলে দেয়, যার ফলে সবাই এখন ভেতরে আটকা পড়ে গিয়েছে। তারপরে সে পাগলের মতো লিও আর অ্যানার উপর ঝাঁপিয়ে পড়ে, আর এই তাড়াহুড়োর মাঝেই সে বয়স্ক মহিলাটিও সেখানে পৌঁছায় এবং সেও ইনফেক্টেড বসকে শ্যুট করে দেয়। ঠিক তখন ইনফেক্টেড বস তার শরীরে একদম শেষ লিমিট পর্যন্ত পৌঁছে যায় এবং পরের মুহূর্তে তার শরীর বিকটভাবে ফেটে গিয়ে সবুজ স্পর্শগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। উপরে থাকা বাকি গ্যাংস্টাররা গুলির আওয়াজ শুনে ফেলে এবং সাথে সাথে অ্যালার্ট হয়ে যায়। সৌভাগ্যবশত সে বয়স্ক মহিলাটি আগেই সিঁড়ি দিয়ে বেরিয়ে গিয়েছিল, তাই তার সাথে ওদের মুখোমুখি দেখা হয়নি। কিছুক্ষণ পর লিওর সাথে দেখা হয় গ্যাংস্টারদের সঙ্গীদের সাথে। দুজনেই ভয়ের সাথে সাথে তাদের বন্দুক লিওর দিকে তাক করে বসে। একজন লিওকে জিজ্ঞেস করে, আমার বাকি সঙ্গীরা কোথায়? লিও তাদের পুরো সিচুয়েশন বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিওর অবস্থা থেকে কারোরই তার উপর বিশ্বাস হচ্ছিল না। তখনই লিও বলে ওঠে যে ওই সবুজ জিনিসটা থেকে দূরে থাকো, না হলে মারা পড়বে।
ঠিক তখনই হঠাৎ বাইরে থেকে জোরে জোরে দরজা পেটানোর আওয়াজ আসতে থাকে। গ্যাংস্টারের আগে চিৎকার করে বলতে থাকে, তুই আমাদের সঙ্গীদের ভেতরে কেন বন্ধ করে রেখেছিস? গ্যাংয়ের একজন লোক সাথে সাথে লিওকে হুমকি দেয় এবং বলে যে শাটার এখনই খোল। লিও তাদের বোঝানোর চেষ্টা করে যে ভেতরে থাকা সবাই ইনফেক্টেড। তারপর লোকটি বন্দুক আরও কাছে এনে বলে, যদি দরজা না খুলিস তবে এবার সোজা গুলি মেরে দিব। লিও ধীরে ধীরে দরজার দিকে এগোয়, কিন্তু পর মুহূর্তে সে হঠাৎ শাটারটি নিজের পুরো শক্তি দিয়ে বন্ধ করে দেয়। গ্যাংস্টারের আগে পাগল হয়ে যায়। তখন অ্যানা পেছন থেকে এসে তাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়। এখন দুজন সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যায়। বাইরে বের হতে মিস্টার ম্যাসন দুজনের উপর বন্দুক তাক করেন, কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে দুজনেই নর্মাল মানুষ, তখন মিস্টার ম্যাসন ধীরে ধীরে নিজের বন্দুক নিচে নামিয়ে নেন। এখন তারা পুরো সত্যিটা বুঝতে পেরেছে। ইনফেক্টেড মানুষের শরীরে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়, এবং যেই তারা পানির স্পর্শে আসে ফাঙ্গাস আরও দ্রুত ছড়াতে শুরু করে। এদিকে আকাশে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি শুরু হতে চলছে। মিস্টার ম্যাসন খুব ভালো করেই জানেন যে যদি বৃষ্টি শুরু হয় তবে পুরো শহর কিছু ঘন্টার মধ্যে ইনফেক্টেড হয়ে যেতে পারে। এখন তাদের কাছে শুধু একটা রাস্তাই বাকি ছিল, আর তা হলো পুরো এলাকাটি চিরতরে শেষ করে দেওয়া। তারা সিদ্ধান্ত নেয় যে ল্যাবের নিচে একটি ছোট নিউক্লিয়ার বোমা লাগানো হবে, এবং এটি খুব বেশি বড় কোনো বোমা ছিল না। এটার ব্লাস্ট রেডিয়াস মাত্র 5 কিলোমিটার, এবং রেডিয়েশন শুধু 10 কিলোমিটার পর্যন্তই ছড়াবে। এই নির্জন এলাকার জন্য এটাই একদম পারফেক্ট ছিল। প্ল্যান পরিষ্কার ছিল, বোমটিকে ল্যাবের শত শত মিটার নিচে অ্যাক্টিভেট করতে হবে, যাতে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল বাইরে বেশি ছড়াতে না পারে। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল, বোমটি অ্যাক্টিভেট হওয়ার পর সেটার টাইমার মাঝে মাঝে আনস্টেবল হয়ে যায়। অর্থাৎ তাদের কাছে বেঁচে পালানোর জন্য খুব কম সময় থাকবে, প্রায় 15 মিনিট, আর এরপরে সব কিছু শেষ হয়ে যাবে। মিস্টার ম্যাসন গম্ভীর গলায় বলে, আমি উপরেই থাকবো, যে ইনফেক্টেড এখান থেকে পালানোর চেষ্টা করবে আমি তাকে শেষ করে দিব। এখন লিও এবং অ্যানা প্রোটেক্টিভ স্যুট পরে নেই। এদিকে গ্যাংয়ের লোকগুলো আবার রোলার শাটার খুলে ফেলে, কিন্তু ভেতরের দৃশ্য দেখে তাদের পায়ের তলার মাটি সরে যায়। তাদের সঙ্গীর চেহারা পুরোপুরি পৌঁছে গিয়েছে, এবং আশেপাশে ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়িয়েছিল। ভয়ে সবাই পেছনে সরে যায়, কিন্তু ঘাবড়ে গিয়ে তাদের একজন সঙ্গী ওই সবুজ ফাঙ্গাসের মধ্যেই পড়ে যায়। এখন তারা বুঝতে পারে যে এখানে মানুষের মতো আর কিছুই বাকি নেই। তখনই গ্যাংয়ের মোটা লোকটি রাগে এগিয়ে আসে। সে নিজের বন্দুক ওই দুজনের দিকে তাক করে। তার একমাত্র উদ্দেশ্য ছিল যেভাবে হোক আগে নিজে বাইরে বের হওয়া। দুজন কিছু না বলে তার কথা মেনে নেয়, কিন্তু তখনই সে দেখে তাদের একজন সঙ্গী এখনও ওয়্যারহাউসের ভেতরেই দাঁড়িয়ে আছে, এবং পর মুহূর্তে সেও ফেটে যায়। এদিকে লিও আর অ্যানা নিজেদের স্যুট পরে নিয়েছে, কিন্তু তখনই জোরে বৃষ্টি শুরু হয়। এখন অবস্থা আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ বৃষ্টির প্রতিটি ফোঁটা ফাঙ্গাসটিকে আরও বেশি মজবুত করে দিচ্ছিল। মিস্টার ম্যাসন সাথে সাথে সব গাড়িগুলোকে নষ্ট করতে শুরু করে, যাতে কোনো ইনফেক্টেড পালাতে না পারে। কিন্তু তখনই হঠাৎ রেডিওতে একটা আওয়াজ আসে, একজন লোক বিল্ডিংয়ের কাছে আসছে, এবং তার শরীর থেকে অনেক বেশি তাপ বের হচ্ছে। মিস্টার ম্যাসন সাথে সাথে সতর্ক হয়ে যায়, কিন্তু এই অন্ধকারের বৃষ্টির মধ্যে তিনি পরিষ্কার কিছু দেখতে পাচ্ছিলেন না। তারপর হঠাৎ আবারও আওয়াজ আসে, ও তোমার পেছনেই আছে। পরের মুহূর্তে তিনি ঝটকা দিয়ে পেছনে ঘোরেন এবং ইনফেক্টেড লোকটিকে শ্যুট করে দেয়। কিন্তু ওই ঝটকা খাওয়ার কারণে তার পেটের পুরনো ব্যথা আবার শুরু হয়। তিনি ব্যথায় মাটিতে পড়ে যায়, আর তখনই তিনি দেখেন যে বৃষ্টির পানিতে সবুজ ফাঙ্গাসটি খুব দ্রুত ছড়াতে শুরু করেছে। রেডিও থেকে ঘাবড়ে যাওয়া গলার আওয়াজ আসে, ফাঙ্গাস তোমার দিকে এগোচ্ছে। এদিকে গুলি চলার আওয়াজ শুনে মোটা লোকটি ঘাবড়ে যায়। তার একদমই জানা ছিল না যে এই তাড়াহুড়োর মধ্যেই একটি ইনফেক্টেড বাইরে বেরিয়ে গেছে। সে শুধু নিজের সঙ্গীকে ধরে বাইরের দিকে পালাতে থাকে। তখন মিস্টার ম্যাসন উপরে তাকায়, এবং অন্ধকারে তিনি একটি লাল লাইট জ্বলতে দেখেন যে কেউ একজন দরজা খুলে দিয়েছে। তিনি দেরি না করে গুলি চালিয়ে দেন, এবং ইনফেক্টেড গ্যাংস্টারটি মারা যায়। এখন মোটা লোকটি ধীরে ধীরে এগোয়। সে আহত মিস্টার ম্যাসনকে দেখতে পায়, যিনি অনেক কষ্টে নিজেকে সামলাচ্ছিলেন। সে আগে তার দিকে এগোয় এবং তাকে গুলি মারতেই যাবে, কিন্তু ঠিক তখনই দূর থেকে গাড়ির উজ্জ্বল হেডলাইট চোখে পড়ে। যেই মোটা লোকটি পেছনে ফিরে তাকায়, জানি বিদ্যুতের মতো স্পিডে নিজের বন্দুক বের করে এক গুলিতেই তাকে শেষ করে দেয়। তার স্কিল দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে কোনো সাধারণ মহিলা নয়। এদিকে লিও আর অ্যানা শেষমেশ আবারও ল্যাব পর্যন্ত পৌঁছে যায়। তারা জলদি জলদি নিউক্লিয়ার বোমটি সেট করে এবং তারপর নিজেদের ভারী জিনিসপত্র ফেলে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই দৌড়ে আসে ইনফেক্টেড মানুষরা তাদের রাস্তা আটকে দেয়। তবে তফাৎ শুধু এটাই ছিল যে এবার অ্যানা আর লিও পুরো প্রস্তুতির সাথে এসেছিল। অ্যানার সাথে সাথে বন্দুক বের করে নেয় এবং ইনফেক্টেড মহিলাটাকে শেষ করে দেয়। কিন্তু লিও আর অ্যানার একদমই ধারণা ছিল না যে সেখানে কিছু একটা অদ্ভুত ঘটে গিয়েছে। বোমার ট্রেমার হঠাৎ করে দ্রুত কমতে শুরু করেছে। সিস্টেমটি পুরোপুরি আনস্টেবল হয়ে গিয়েছে। সবাই বুঝে গিয়েছিল যে এখানে থামা মানে মৃত্যুকে ডাকার সমান, তাই তারা ফুল স্পিডে এখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তাদের যাওয়ার কয়েক সেকেন্ড পরেই হঠাৎ মাটি খুব জোরে কেঁপে ওঠে। তারপরে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। শর্ট ডিউরেশনেরও নিউক্লিয়ার বোমটি সময়ের আগেই ফেটে গিয়েছে। পুরো এলাকা আগুন আর ধোঁয়ায় ডুবে যায়, এবং কিছুক্ষণের মধ্যে পুরো মিলিটারি বেসটি চিরকালের জন্য শেষ হয়ে যায়। সৌভাগ্যবশত লিওর বাকি লোকেরা বেশ দূরে বেরিয়ে যেতে পেরেছিল। তাদের গাড়ি এত স্পিডে চলছিল
যে তারা ব্লাস্ট রেডিয়াসের বাইরে বের হতে সফল হয়ে যায় এবং সেই সবুজ ফাঙ্গাসটিকে চিরকালের জন্য শেষ করে দেয়। আর এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।